শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকার সঙ্গে আছি ফারজানা তানি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। একই সাথে খবরের পেছনের খবর এবং সেই খবরগুলো নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজকে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সাখাওয়াত হোসেন বাদশাহ। জনাব সাখাওয়াত হোসেন বাদশাহ, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে ও ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। আলোচনা যাওয়ার আগে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো একবার দেখে নিচ্ছি। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক যুগান্তর। হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে, ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, মিছিলে বাধা দিলে পাল্টা হামলা। গ্যাসের উৎপাদন বৃদ্ধি চ্যালেঞ্জ রয়েছে যুক্তরাষ্ট্রের মানব পাচার সংক্রান্ত প্রতিবেদন, এক বছরে বাংলাদেশ থেকে পাচার ৩,৪১০ জন, রোহিঙ্গা পাচারে আওয়ামী লীগ সরকারের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা, দেশে ৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে, 4 দেশ থেকে ভোটের আগেই ফিরছে পাচারের কিছু অর্থ, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই। এরপরে দেখে নিচ্ছি দৈনিক প্রথম আলো। ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, হামাসকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে প্রস্তাবিত 20 দফার বিষয়ে মত না জানালে চরম পরিণতির হুমকি। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে 7 দফা প্রস্তাব। জাতিসংঘের সদর দপ্তর অধিবেশন কক্ষে উচ্চ পর্যায়ের এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ নির্বাহীরা বক্তব্য দেন। অভিন্ন কর্মসূচিতে আবার মাঠে নামছে জামায়াত সহ 6 দল। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। 7 দিন পর হাসপাতাল বলল ধর্ষণের আলামত মেলেনি, খাগড়াছড়িতে বন্ধ গাড়ি দোকান, 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত। 25 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষ, জুলাই মানবতা বিরোধী অপরাধ, গণঅভ্যুত্থানে 438 স্থানে হত্যাকাণ্ড, মরণাস্ত্র ব্যবহার 50 জেলায়, তদন্ত কর্মকর্তা বলছেন এটি। সংবাদ সম্মেলনে আইজিপি 136 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিন প্রসঙ্গ নেই। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। সংকটে বেসামাল পোশাক খাত, গত 14 মাসের চিত্র তুলে ধরেছে কালের কণ্ঠ। এরপর রয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ডে স্থগিতাদেশ যে কোনো সময় প্রত্যাহার হতে পারে, সাক্ষাৎকারে বলছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টাকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন হান্নান মাসুদ। ডক্টর ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন, এটি বলছেন রাশেদ। নিউ ইয়র্কে সম্মেলন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। দুর্গোৎসব পালন ও প্রশাসনের আশ্বাসে পাহাড়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা। সালাউদ্দিন আহমেদ বলছেন, জনগণ নির্বাচনমুখী কেউ বিভ্রান্তি ছড়ালে প্রত্যাখ্যাত হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে আলোচনা, জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক। এরপরে দেখে নিচ্ছি দৈনিক আমার দেশ। 2 জেনারেল এখন মোদির আশ্রয়ে, 2 জেনারেল পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, বলছেন ডক্টর মাহবুবুল্লাহ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত, জেনারেল মনিরুজ্জামান এটি বলেছেন। এরপরে পেছনের পাতা থেকে দেখে নিচ্ছি, সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে 250 ক্যাম্প চায় সেনাবাহিনী। মেডিকেল রিপোর্ট, খাগড়াছড়ির মারমা কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 5%, কমবে গড় মূল্যস্ফীতি, এডিবির পূর্বাভাস। এরপরে দেখে নিচ্ছি দৈনিক বণিক বার্তা। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা। সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। রোহিঙ্গা ক্রাইসিস, ইউনুস লেইজ আউট 7-point প্ল্যান অ্যাট ইউএন কনফারেন্স। এই ছিল আমার হাতে থাকা যেসব পত্রিকা, সেগুলো শিরোনাম। জনাব সাখাওয়াত হোসেন নিশ্চয়ই শুনতে পেয়েছেন কোন কোন পত্রিকাগুলো আমাদের হাতে রয়েছে এবং কোন বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা আজকে শুনবো। শুরুতেই যুগান্তরের একটি শিরোনাম দিয়ে আপনার আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে, বলা হচ্ছে যে নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে, হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, মিছিলে বাধা দিলে পাল্টা হামলা, ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নিয়ে এগুলো বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যে হাল এখন আমরা দেখছি, তারা আসলে কোনো নাশকতার পূর্ব পরিকল্পনা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে তারা এটা ফাইন্ড আউট করতে পারে না এবং এর ফলশ্রুতিতে নাশকতাকারীরা খুব সফলভাবে নাশকতা করে মাঠ থেকে উঠে যান। তো সেই ক্ষেত্রে আসলে এই অক্টোবর ঘিরে যে নাশকতার আশঙ্কা রয়েছে, এটি নির্মূল করতে বা এটি আসলে প্রতিরোধ করতে কতটা প্রস্তুত প্রশাসন বা গোয়েন্দা সংস্থা? ধন্যবাদ আপনাকে। প্রথমত যুগান্তরের যে সংবাদটি, সেটি অত্যন্ত একটা ভীতিকর একটি সংবাদ বাংলাদেশের জন্য। আপনার ষড়যন্ত্রকারীরা যে থেমে নেই এবং এটি আপনার বিভিন্ন
আপনার দেশের বুদ্ধিজীবী লেভেল থেকে শুরু করে দেশের সাংবাদিকরা এবং দেশের অন্যান্য পেশাজীবী সংগঠনগুলো বলে আসছে যে আসলে দেশে ষড়যন্ত্র থেমে নেই এবং নাশকতার আশঙ্কা করছে, এবং গোয়েন্দা সংস্থার যে রিপোর্টটি আলোকে যুগান্তর এই রিপোর্টটি করেছে এবং এই রিপোর্টটি এটি প্রমাণ করে যে দেশে নাশকতা রয়েছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি বিদেশেও বলেছেন যে বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি একটি ষড়যন্ত্র চলছে, এবং এগুলো কিন্তু সব একই সূত্রে গাঁথা এবং এর যোগসূত্র রয়েছে। আপনি দেখবেন যে ষড়যন্ত্রকারীদের যে পরিকল্পনা পরিকল্পনা কিন্তু অত্যন্ত ভয়াবহ পরিকল্পনা। সেটি হচ্ছে কি, তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে চায় এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর মধ্যে দিয়ে তারা বাইরে প্রমাণ করতে চায় যে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে এবং সংখ্যালঘুদের এখানে নিরাপত্তা নেই। আরেকটি জিনিস যেটি, সেটি হচ্ছে যে তারা সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিদের টার্গেট করতে চায়। তারা তারা এবং এই টার্গেটের ভিতরে তাদের কিলিং টার্গেট রয়েছে। কিছু জায়গায় তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে চায়, যেসব ঘটনার মধ্যে দিয়ে তারা আন্তর্জাতিক দৃষ্টি আসলে বাংলাদেশের দিকে টানতে চায়। তো যুগান্তরের এই রিপোর্টের আলোকে সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপর হতে বলছেন। আমি মনে করি যে গোয়েন্দা সংস্থাগুলোকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সাথে পুলিশ প্রশাসনকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে। ইতিমধ্যেই কিন্তু আপনি দেখবেন যে পুলিশের যিনি প্রধান আইজিপি, উনিও কিন্তু বলেছেন যে মানে একটি অস্থিতিশীল অবস্থা চলছে এবং এই অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে আসলে আমরা নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছি, তো এই নির্বাচনের প্রস্তুতিতে উনি আশাবাদও ব্যক্ত করেছেন যে আমাদের নির্বাচনের প্রস্তুতিটা আশা করি ভালোই হবে এবং আমরা সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন দিতে পারবো। উনি ওই পুলিশের মনোবল ফিরিয়ে আনার যে চ্যালেঞ্জটির কথা উনি বলেছেন, যে পুলিশ তো 5ই আগস্টের পরে পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল এবং সেই ভঙ্গুর মনোবল ইতিমধ্যে তারা ফিরিয়ে আনতে পেরেছে এবং পুলিশ এখন যথেষ্টটাকে দায়িত্ব পালনের জন্য তারা প্রস্তুত রয়েছে এবং পুলিশের একটি বড় অংশকে তারা নির্বাচন প্রস্তুতির জন্য প্রশিক্ষণও দিচ্ছে। তো আমি মনে করি যে পুলিশ, র্যাব, আনসার, একই সাথে আপনার এই যে বিজিবি, প্রত্যেককেই এবং বিশেষ করে বাংলাদেশের সীমান্তগুলোকে খুব গুরুত্বের সাথে এখন বিজিবি, আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী যারা রয়েছে, তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। খেয়াল রাখতে হবে যে সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন নাশকতাকারীরা আসতে না পারে এবং বাংলাদেশ থেকেও কোনো নাশকতাকারী যেন পালিয়ে যেতে না পারে। সীমান্ত বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4,500 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়েই কিন্তু তারা নানা ধরনের আকাম কুকাম এবং এই যে অঘটন ঘটিয়ে চলে যায়। ফলে এটি যেন কোনোভাবে পালিয়ে যেতে না পারে। আপনি দেখবেন যে 5ই আগস্টের যে আপনার পূর্বে যে এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো, এই জুলাই গণ অভ্যুত্থানে 1400 হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সেই সব কর্মকর্তা এবং রাজনীতিবিদরা কিন্তু পালিয়ে গেছে। তারা কিন্তু বিমানে করে পালিয়ে যাননি, তারা সীমান্ত পথেই পালিয়ে গেছে এবং এই দেশেরই প্রশাসনের একটি অংশ তাদেরকে সহায়তা করেছে। ফলে এই দিকেও সরকারকে খেয়াল রাখতে হবে যে প্রশাসনের ভিতরে ঘাটতি মেরে কেউ রয়েছে কিনা। এবং আপনি দেখবেন যে সম্প্রতি আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলেছেন যে এই যে গুপ্ত সন্ত্রাসী যারা বা গুপ্ত ষড়যন্ত্রকারী যারা রয়েছেন, এদেরকেও কিন্তু চিহ্নিত করতে হবে। এটি সব জায়গাতে রয়েছে, প্রশাসনও রয়েছে, রাজনৈতিক দলগুলোর ভিতরে মিশে যাচ্ছে। এই ব্যাপারে যদি সজাগ না হয়, সচেতন না হয়, তাহলে এই যে অক্টোবর মাস জুড়ে যে অ্যালার্মিং মেসেজটি দেওয়া হয়েছে, এটি কিন্তু মানে ষড়যন্ত্রকারীদেরকেই আরো বেশি উৎসাহিত করবে। জি, কিন্তু যেটা বলা হচ্ছে যে অক্টোবর মাস ঘিরে এই আশঙ্কা, এবং আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস, এবং আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব চলছে এবং আজকে নবমী, আগামীকাল দশমী এবং তার একদিন দুদিন পরেও তাদের বেশ কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এই যেহেতু অক্টোবর মাসও শুরু এবং হিন্দু সম্প্রদায়েরও সবচেয়ে বড় উৎসব চলছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সবকিছু একসাথেই আমি যদি কম্পাইল করে বলতে চাই, যে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর একটু বেশি পদক্ষেপ নেওয়া উচিত কিনা, যেহেতু আসলে এরকম একটি উৎসব বাংলাদেশে চলছে এখন? দেখুন, বাংলাদেশটি কিন্তু আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলেরই দেশ এবং এই দেশে কিন্তু ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। আমরা এই দেশটি অত্যন্ত শান্তিপ্রিয় একটি দেশ এবং আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে
আমাদের বাড়ির পাশে পুজো হলে পরে মুসলমানরা সেই পুজোয় অংশ নেয় এবং তারা দেখে, এবং এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। এটা একটা উৎসব, আমাদের যেমন ঈদ উৎসব, এবং হিন্দুদের এটি একটি পূজা, একটি উৎসব। এবং ইতিমধ্যে কিন্তু আমি গত পরশুদিন দেখেছি যে র্যাবের ডিজি যিনি, উনি কিন্তু আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের নৈরাজ্য করে এবং কোনো ধরনের অঘটন ঘটিয়ে কেউ পার পাবে না। এবং একই জিনিস, আবার আরেকটি জিনিস উনি যেটি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভ্রান্ত ছড়ায়, অনেকে নানা ধরনের সংবাদ পরিবেশন করে মানুষকে মোটিভেট করার চেষ্টা করে। তো এই ধরনের সংবাদ যদি কারো দৃষ্টিগোচর হয়, সে ব্যাপারেও র্যাবকে তারা মানে খবর দেওয়ার জন্য তারা করেছেন, র্যাবের সাথে যোগাযোগ করার জন্য কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য তিনি বলেছেন। পুলিশ প্রধানও কিন্তু বলেছেন যে 49টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এবং এই 49টি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে ইতিমধ্যে তারা 15 জনকে গ্রেপ্তার করেছে, এবং তারা পূজা যে কোনো মূল্যেই হোক, তারা বাংলাদেশ যে একটি শান্তিপ্রিয় দেশ এবং এখানে সকল ধর্মের সমান অধিকার, এটি তারা একেবারে যে কোনো ভাবেই হোক তারা নিশ্চিত করবে, এবং এখানে কোনো রকম আপোষ তারা করবেন না। ফলে আমি আমার হিন্দু ধর্মের ভাই বোনদের প্রতি আমি যেটা বলতে পারি সেটি হচ্ছে যে বাংলাদেশে তাদের যেমন অধিকার রয়েছে, একজন মুসলমানেরও সম অধিকার রয়েছে, কাজেই এখানে তারা নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারবে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বরং বরং এটিকে এটিকে একটি উৎসবের আমেজে তারা পালন করার জন্য যা যা করণীয় সরকার সেই ধরনের উদ্যোগ নিয়েছে। জি, আরেকটি হেডলাইন আজকে কালের কণ্ঠসহ বেশ কিছু পত্রিকা করেছে, সেটি হচ্ছে ডক্টর ইউনূস একজন বিদেশি সাংবাদিকের কাছে, আমেরিকান ইউকের একজন সাংবাদিকের কাছে উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ব্যাপারে উনি বেশ কিছু কথা বলেছেন, যেটি বলছে কালের কণ্ঠ, আওয়ামী লীগের কর্মকাণ্ডের স্থগিতাদেশ যে কোনো সময় প্রত্যাহার হতে পারে, এবং তাদের যেটি বলা হয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ড আপাতত নিষিদ্ধ বা স্থগিত আছে, দল হিসেবে তাদের নিবন্ধন এখনও আছে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। এই জন্য আসলে যে কোনো সময় চাইলেই আওয়ামী লীগের যে কার্যাদি সেগুলোকে এখন আবার শুরু করতে অনুমতি দেওয়া যেতে পারে। এ ধরনের কথা বলার পরে আমরা দেখেছি কয়েকজনের কাছ থেকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া এসেছে। হান্নান মাসুদ বলছেন প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করতে, এবং রাশেদ বলেছেন ডক্টর ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। উনি কি একটু হয়তোবা পিঞ্চ করে কথাটা বলেছেন, এটিকে কিভাবে দেখছেন? দেখুন, আমি এটিকে খুব স্বাভাবিকভাবেই দেখছি। এর মূল কারণ হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব তো কোনো ভুল তথ্য দেননি। কারণ ডক্টর ইউনূস সাহেবের যদি পুরো ইন্টারভিউটি পড়া হয়, আপনি যদি দেখুন, ওই যে একবার একটি হয়েছিল আপনার এই এটিএনএ একটি সম্প্রচার হয়েছিল যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এবং এই 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 ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন বাণিজ্য মন্ত্রী, বিএনপি যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো আসলে ওটি ছিল তার খণ্ডিত বক্তব্য। ফলে আমি মনে করি যে ডক্টর ইউনূসের পুরো বক্তব্যটিতে উনি বিষয়গুলো খুব সুস্পষ্ট করেছেন। এবং উনি কি বলেছেন, উনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কারণ কার্যক্রম নিষিদ্ধ মানে তো দল নিষিদ্ধ না। আমরা কি বলতে পারি যে আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ? সেটি নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন কার্যক্রম যদি আপনি নিষিদ্ধ করেন, তো এই কার্যক্রমটা আপনি বলতে পারেন যে অমুক দিন থেকে এই কার্যক্রম আবার চালু করা হলো। ফলে যে অর্ডারে আপনি কার্যক্রম নিষিদ্ধ করছেন সেই একই অর্ডারে আপনি তাকে মানে চালু করে দিতে পারেন। ফলে আমি মনে করি ডক্টর ইউনূসের যে বক্তব্যটি সেটি সঠিক বক্তব্য। এখন রাজনীতিবিদরা যেহেতু রাজনীতি করছেন, তারা কোন দৃষ্টিকোণ থেকে এটি দেখছেন এটি তারা ভালো মনে বলতে পারবেন। আর একটি জিনিস যেটি উনি কিন্তু ওনার ইন্টারভিউতে এটিও বলেছেন যে ভারত শেখ হাসিনাকে পুরো সময় ধরে সহযোগিতা করে আসছে, এবং যেটি সমকাল আজকে সেভাবেই বলেছেন। তারা বলছে, সমকাল যেটি বলছে, ভারত আশা করছে শেখ হাসিনা বিজয়ের দেশে ফিরবে, এবং তারা পুরোটা সময় তাকে শেল্টার দিচ্ছে। এবং ভারত তাকে শেল্টার দিচ্ছে। এবং এখানে দেখেন, ভারতে বসে যে তিনি রাজনীতি করছেন, ভারত সরকার তাকে সহযোগিতা করছে বাংলাদেশের প্রতি। বহির্বিশ্বের এবং বহির্বিশ্ব বলতে তিনি ভারতকে বুঝিয়েছেন যে ভারতের চাপ রয়েছে। এবং শুধু তাই নয়, আপনি দেখেন উনি এটিও বলেছেন যে আওয়ামী লীগকে কেন উনি আওয়ামী লীগের উপর থেকে এই যে যেটি আছে নিষেধাজ্ঞা
কিংবা তাদের কার্যক্রমের প্রতি যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি কেন তুলে নেবেন? উনি কিন্তু খুব স্পষ্ট বলেছেন যে এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। এখন পর্যন্ত আওয়ামী লীগ যে দেশে নৈরাজ্য চালিয়েছে, 1400 গণহত্যা চালিয়েছে এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই হত্যাকাণ্ডের শিকার শহীদ হয়েছে, তাদের ব্যাপারে কোনো ক্ষমা চায়নি। এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, উনি বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন পর্যন্ত তারা তাদের দায়ভার অন্যের উপরে চাপিয়ে যাচ্ছে। ফলে আমি ডক্টর ইউনূসের ইন্টারভিউটা আমি পুরোটি পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে উনি উনি সঠিক পথেই আছেন এবং সঠিকভাবে উনি ব্যাখ্যা করেছেন। খণ্ডিত একটি লাইন নিয়ে যদি শুধু বিতর্কেতে যাই এবং ওই লাইনের আগে বা পিছে কি আছে সেটি যদি আমরা খতিয়ে না দেখি, তাহলে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হবে না। কিন্তু রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো, বেশ কয়েকটি দল, সবাই এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেননি, যদিও আমরা সেটি দেখতে পাইনি। যেই দু একজন বলেছেন তাদের এই রাজনৈতিক নেতাদের চাপের মুখে পড়তে যাচ্ছেন কিনা ডক্টর ইউনূস। এবং যেটি বলা হচ্ছে, হান্নান মাসুদ, উনি এনসিপির নেতা, তিনি যেটি বলছেন যে প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। সেই ক্ষেত্রে কি প্রধান উপদেষ্টা সেটি করতে বাধ্য হবেন কিনা বা তাকে বাধ্য করা হবে কিনা চাপে ফেলে? না দেখুন, আমি একটা জিনিস আমি বলি, আমি সমকালে যে ইন্টারভিউটাতে যেটি দেখেছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তারা যে মানুষ হত্যা করেছে এখনো অনুশোচনা করেনি। তারা ক্ষমতায় থাকাকালে যা করেছে তার কোনো দায় দায়িত্ব এখনো নেয়নি। সব সময় তাদের কার্যক্রমের জন্য অন্যকে দায়ী করে আসছে। আপনি বলেন আওয়ামী লীগ কি তার অবস্থান থেকে সরে আসছে? আওয়ামী লীগ তার অবস্থান থেকে সরে আসেনি। এবং আওয়ামী লীগ বলছে যে এই জন্য যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত তাদেরকে দায়ী করছে। তো ফলে আওয়ামী লীগ যেহেতু তার অবস্থান থেকে ফিরে আসেনি, আওয়ামী লীগকে কেন তার নিষিদ্ধ কার্যক্রম কেন তাকে চালু করার সুযোগ দেবে? ফলে উনি একটি, কিন্তু আওয়ামী লীগ তো স্বীকারই করে না যে তারা এই ধরনের গণহত্যা চালিয়েছে, তারা তো বিষয়টিকে অন্যভাবে প্রমাণ করতে চায়। তাহলে তারা কেন? জি, এই জন্য ডক্টর ইউনূস বলেছেন যারা স্বীকার করে না তাদের কার্যক্রম তো চালু করার কোনো প্রশ্ন আসে না। এবং যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে, কার্যক্রম নিষিদ্ধ মানে কার্যক্রম যে কোনো সময় চালু হতে পারে। কিন্তু যে কোনো সময় চালু হওয়ার পূর্ব শর্তগুলো কি? পূর্ব শর্তগুলো হলো তাকে ক্ষমা চাইতে হবে, তা এই 1400 গণহত্যার দায় তাকে স্বীকার করতে হবে। এবং শুধু তাই নয়, এবং এবং তাদেরকে দেশে আসতে হবে, আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই প্রক্রিয়াগুলো যদি তারা সম্পূর্ণ না করে তাহলে কেন তার কার্যক্রম চালু করবে, কেন তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে? ফলে আমি মনে করি ডক্টর ইউনূসের একটার সাথে আর একটা পরিপূরক, পুরো বিষয়গুলো পড়লে আমার কাছে মনে হচ্ছে যে উনি সঠিক ইন্টারভিউটি দিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে ওনাদের সাম্প্রদায়িক যে বিক্ষোভ বা যে সমস্যাগুলো বা দাঙ্গাগুলো হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেটি নিয়ে পারিবারিক ও জমির বিরুদ্ধে মুসলমান এবং হিন্দুদের মধ্যে সংঘাত রয়েছে, এমন একটি কথা তিনি বলেছেন। এবং এই যে সাম্প্রদায়িক যেই উস্কানিমূলক কথাবার্তাগুলো বিভিন্ন গণমাধ্যমে, দেশের বাইরে গণমাধ্যমে আসছে, সেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ উদ্বিগ্ন। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের করণীয়, বা প্রধান উপদেষ্টা যখন আন্তর্জাতিক বিশ্বের সাথে কথা বলছেন তখন আসলে তার জায়গা থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? যেহেতু আমরা জানি যে অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে পাশের দেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেখুন, কিছুদিন আগে দেখবেন যে আমাদের ওই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব, উনি বাংলাদেশের একজন প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবিদ, তার ইন্টারভিউকে ইন্ডিয়ান মিডিয়া একেবারে এআই দিয়ে এমন ভাবে সাজায় তারা বানাইছে যে যা মির্জা ফখরুল বলেননি এবং উনি তার ইন্টারভিউ দেননি, ওনারা সেরকম করলেন। তো পাশের দেশের যে মিডিয়া তারা তো আসলে বাংলাদেশ বিরোধী একটি অপপ্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন যে তাদের লাফালাফি দেখলে মনে হয় যে বাংলাদেশে কি যেন হচ্ছে, কি যেন হয়ে গেল, বাংলাদেশে মনে হয় যুদ্ধের একটা পরিস্থিতি শ্বাস রব চলছে। আসলে বাংলাদেশে ভারতের চাইতে যথেষ্ট শান্তি বিরাজ করছে। এবং ভারতেও এই যে ভারতে আপনি দেখবেন ভারতের এই যে আপনার এই পূজাকে কেন্দ্র করে সেখানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। বাংলাদেশে আপনি বলুন তো সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কি ঘটেছে? এবং যে বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং বাংলাদেশে এই যে যে এই যে যে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি সৌহার্দ্য, এবং আমরা দেখেন আমরা কত পাশাপাশি বসি, নানা ধরনের সুখ দুঃখের কথা আলাপ করি, এবং এইরকম একটি একটি মিলে এটা ভারতেও নেই। ভারতে হিন্দু মুসলমানের ভিতরে এত সম্প্রীতি নেই। আপনি কাশ্মীরে কি ধরনের দাঙ্গা চলতেছে,
নানা ধরনের কি গুজরাটে কি ধরনের দাঙ্গা হচ্ছে, এগুলো ভারতে প্রতিনিয়তই চলছে। চলছে। তো সেই জায়গাটাতে আপনার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে নানাভাবেই বিশ্লেষণ করা হচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে বক্তব্যটি দিচ্ছেন উনি তো বুঝে শুনেই দিচ্ছেন, এবং উনি যদি কোনো বিভ্রান্তমূলক কোনো কথাবার্তা বলে থাকেন নিশ্চয়ই সেটি সংশোধন করার তারও সুযোগ রয়েছে, এবং যদি সেটি দেশের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে অবশ্যই তিনি তার ব্যাখ্যা তিনি ভালো দিতে পারেন। জি, একটু রোহিঙ্গা ইস্যুর দিকে চোখ ফেরাতে চাই। দ্য ডেইলি স্টার আজকে সংবাদ করেছে, ইউনুস লেইজ আউট 7 পয়েন্ট প্ল্যান অ্যাট ইউএন কনফারেন্স, এবং সমকালও বলছে রোহিঙ্গা সংকট নিরসনে 7 প্রস্তাব প্রধান উপদেষ্টার, 8 বছর পরেও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত, এটি বলছেন ডক্টর ইউনুস। আমরা জানি যে রোহিঙ্গা যে সংকট এটি নিয়ে অনেক দিন ধরেই বাংলাদেশ ভুগছে, এবং এর কোনো আসলে সুরাহা এখন পর্যন্ত বাংলাদেশ করতে পারেনি, এবং আন্তর্জাতিক বিভিন্ন মহল, বিভিন্ন দেশ বা সংস্থা এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশের রোহিঙ্গা সংকট থেকে উত্তরণের জন্য। ডক্টর ইউনুস যে পদক্ষেপগুলো নিচ্ছেন বা যে প্রস্তাবগুলো দিয়েছেন, এই প্রস্তাবের মাধ্যমে আসলে রোহিঙ্গা সংকট থেকে খুব দ্রুত উত্তরণের কোনো পথ দেখা যায় কিনা? দেখুন, প্রস্তাব তো আসলে দেওয়া আছে, প্রস্তাব তো দিচ্ছেন, কিন্তু আসলে রোহিঙ্গা সংকটটি তো এটা বাংলাদেশের হাতে নেই। এটি আন্তর্জাতিক মহল যতক্ষণ পর্যন্ত এই উদ্যোগটি না নেবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ আসলে রোহিঙ্গা সংকট থেকে বের হয়ে আসতে পারবে না। আপনি দেখেন যে আমাদের সরকারি হিসাবেই 10 লক্ষ রোহিঙ্গা গত 8 বছরে বাংলাদেশে বসবাস করছে, এবং তারা তারা আশ্রয় নিয়েছে। এবং এই 8 লক্ষ আপনি দেখবেন যে প্রতি বছরে কিন্তু অনেকেই আবার সন্তান সম্ভবা হচ্ছে, নানা ধরনের শিশু জন্ম নিচ্ছে এবং তারাও বেড়ে উঠছে। এবং এই যে গত 8 বছর আগে যে শিশু এবং জন্মহার বেশি রোহিঙ্গার জন্মহার সম্প্রদায় অনেক বেশি, শিওর। তো ফলে এই জায়গাগুলো চিহ্নিত করতে হবে আমাদের। দেখবেন যে প্রধান উপদেষ্টা যিনি বলেছেন যে 7 দফা দাবির পাশাপাশি উনি বলেছেন যে এখন কিন্তু আগে রোহিঙ্গাদের ভরণ পোষণের যে বৈদেশিক সহায়তাটা বাংলাদেশ পেত, এখন কিন্তু সেই সহায়তা টান পড়েছে। ফলে রোহিঙ্গাদের দেখভালের বিষয়টিও আপনার এখন অনেকটাই বাংলাদেশের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত তাদের চিকিৎসা ব্যবস্থার কথা বলেন, তারপরে এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলো কিন্তু মাদকের জন্য একটা মাদক তারপরে হচ্ছে আপনার ওটাকে কি বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং নানা ধরনের ওখানে ষড়যন্ত্র চলে বাংলাদেশকে ঘিরে। ফলে এই যে পরদেশিরা যদি বাংলাদেশে থাকে তাহলে যে অবস্থাটা হয় ঠিক বাংলাদেশের গতিটা তাই সেই হয়েছে। এবং এই রোহিঙ্গা সংকট যদি কোনোভাবে সমাধান করা না যায় এবং এটি যত বিলম্ব হবে ততই বাংলাদেশের অর্থনীতির উপর যেমন প্রভাব পড়বে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর তেমন প্রভাব পড়বে। একই সাথে আপনার দেখেন এই এই পার্বত্য অঞ্চল নিয়ে তো নানা ধরনের পরিকল্পনাও আছে। ফলে রোহিঙ্গা ইস্যুটা কোনো ক্রমেই যেন বাংলাদেশের বিপক্ষে চলে না যায়, এই দিকটিতেও খেয়াল রাখতে হবে। জি, আরেকটি বিষয়, সমকালের যে শিরোনাম 1 বছরে পাচারের শিকার 3410 জন, এখানেও কিন্তু রোহিঙ্গা পাচারেরও তথ্য রয়েছে, এবং বলা হচ্ছে যে বিগত সরকারের আমলে কর্মকর্তারা এই রোহিঙ্গা পাচারে সহায়তা করেছেন এবং তাদেরকে জোরপূর্বক বিভিন্ন শ্রম ক্ষেত্রে আসলে পাচার করার অভিযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে তো রোহিঙ্গাদেরকে তাদের ভরণ পোষণের ক্ষেত্রে বা তাদের দেখভালের জন্য বিদেশি অনেক এনজিও কাজ করছে, তারা কেন এই বিষয়গুলো রোধ করতে পারছে না, বা তাদের কর্মকাণ্ডগুলো আসলে তাহলে কি ধরনের কর্মকাণ্ড তারা করছে যে তাদের সামনে দিয়ে এ ধরনের ঘটনা ঘটছে কিন্তু এটির খোঁজ খবর তারা পাচ্ছে না? দেখুন, রোহিঙ্গাদের নিয়ে তো আসলে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, খেলা চলছে। এখন রোহিঙ্গাদের নিয়ে এনজিও গুলো ব্যবসা করছে, রোহিঙ্গাদের নিয়ে এক শ্রেণীর বাংলাদেশের যে কর্মকর্তা যাদের কথা আপনি বললেন তারাও ব্যবসা করছে। ফলে রোহিঙ্গারা হচ্ছে আসলে ওই যে কুলোর বলদের মতো আর কি। তো তাদেরকে এখন পর দেশে এসে থাকলে যেটা হয়, আপনি দেখবেন যে যে সমকালের যে রিপোর্টটি আপনার আপনার তাদের নারীদেরকে পাচার করে দেওয়া হচ্ছে। এবং এটা বাংলাদেশে পাচারটা এখন এটাকে একটা ভয়াবহ রোগে পরিণত হয়েছে। এই পাচার কোনোভাবেই যদি ঠেকানো না যায় তাহলে বাংলাদেশ থেকে রোহিঙ্গা না আসবে, বাংলাদেশ থেকে শিশু পাচার হচ্ছে, বাংলাদেশি যারা নারী তারা পাচার হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন যে যে বিদেশে চাকুরির জন্য যারা পাঠানো হয়, আপনি দেখবেন যে এই চাকুরির ক্ষেত্রে যে অনেক নারী কিন্তু নানা ধরনের সমস্যায় পড়ে। এটা
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তো ফলে এই যে আপনার রিক্রুটিং এজেন্সি যেগুলো, তাদেরকেও খেয়াল রাখতে হবে যে আসলে আমরা যে পাঠাচ্ছি নারী শ্রমিক, সেটা সঠিকভাবে সঠিক কাজে পাঠাচ্ছি কিনা। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন অনেক রোহিঙ্গা নারীকে কিন্তু বাংলাদেশে পাসপোর্ট দেওয়া হচ্ছে, দিয়ে বাংলাদেশে সাজিয়ে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে। তো ফলে এই জায়গাগুলো আপনাকে সরকারকে খুব গুরুত্বের সাথে দেখতে শুধু হবে, নারী নয়, মাথায় পুরুষ রাখ। নারী উভয় ক্ষেত্রে এটি হচ্ছে। দেখুন, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে এবং পুরুষদের চেয়েও নারীরা অনেক বেশি ভয়াবহ ঝুঁকিতে থাকে। ফলে নারীদের ক্ষেত্রে এটি বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তবে তবে সর্বক্ষেত্রে আপনি যেমনটি বলেন, পুরুষদের ক্ষেত্রে সতর্ক হতে হবে। আদম পাচার তো পাচারই, তাই না? সেটা নারী হোক কিংবা পুরুষই হোক। জি, কিন্তু আমরা জানি যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন এই ধরনের সিন্ডিকেট, কারণ এগুলোর পেছনে তো আসলে একটা সিন্ডিকেট জড়িত থাকে, সেই সিন্ডিকেটগুলো মাথাচাড়া দিয়ে ওঠে বা তারা একেবারে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না কোনোভাবে। কিন্তু গত এক বছরে তো কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল না, কিন্তু গত এক বছরে আসলে এটি নিয়ে কাজ করে কোনো রকম পদক্ষেপ নিয়ে সফল হওয়া গেল না কেন? সফল নাই সেটিও যে ঠিক তা বলা যাবে না। আপনি দেখেন যে গত 20 বছর ধরে কিন্তু, সরি, 2020 থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু এই যে আপনার পাচারের ক্ষেত্রে এখনো এটি কিন্তু মানে বাংলাদেশের যে অবস্থান, সে অবস্থান নিচে নামেনি, সূচক কিন্তু তারা ধরে রেখেছে। ফলে বাংলাদেশ যে একেবারেই মানে এই এই অন্তর্বর্তীকালীন সরকার যে একেবারে ব্যর্থ হয়েছে তেমনটি নয়, বরং একটি বিধ্বস্ত দেশ থেকে আমরা যেটি মনে করেছিলাম যে এই দেশে আরো অনেক বেশি দুর্যোগ দেখা দিবে, এই দেশে আরো অনেক বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিবে, কিন্তু সেগুলো হয়নি। আমরা মনে করি একটি অন্তর্বর্তী যেভাবে দেশ পরিচালনা করছে, এটা অত্যন্ত ভালো, এটা ভালো দিকই আছে। আর আপনি দেখবেন যে রাতারাতি তো আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন না। আর তারপরে আপনি 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ ছিল, সেই পুলিশও তো এখনো কি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে? তারা আসতে পারেনি। পুলিশ প্রধানই বলেছেন তাদেরকে আনার চেষ্টা চলছে। ফলে ফলে এইরকম পরিস্থিতিতে মানব পাচার আপনার বিগত সালগুলোর চেয়ে এখন বাড়েনি, বরং আপনার সংখ্যা তত্ত্বে দেখা যাবে যে মানব পাচারের সংখ্যা অনেক কমেছে। কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই সেটা আরো আরো কমিয়ে নিয়ে আসা সম্ভব, যদি সরকারের এবং সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা যায় সরকারের সদিচ্ছা হলে আসলেই এটি কমিয়ে আনা সম্ভব নিশ্চয়ই। কালের কণ্ঠের একটি প্রতিবেদন, সংকটে বেসামাল পোশাক খাত গত 14 মাসের চিত্র তারা তুলে ধরেছে। বলা হচ্ছে যে গত 14 মাসে অনেকগুলো কারখানা বন্ধ হয়েছে। গাজীপুরে 14 মাসে 115 কারখানা বন্ধ, বেকার 82,000। সাভার আসলে 135 কারখানা বন্ধ, বেকার 25,000। চট্টগ্রামে 9 মাসে বন্ধ 9 পোশাক কারখানা, নারায়ণগঞ্জে 55 কারখানা বন্ধ, 10,000 বেকার। এবং বন্ধ হওয়ার কারণের পেছনে রাজনৈতিক পট পরিবর্তন, মালিকদের বিদেশে অবস্থান, ব্যাংক ঋণের জটিলতা, বৈদেশিক কার্যাদেশ না পাওয়া, ঋণপত্র জটিলতা, শ্রমিক অসন্তোষগুলোকে আসলে চিহ্নিত করা হয়েছে। এই অবস্থা চলতে থাকলে আসলে বাংলাদেশের যে পোশাক খাত, যেটি দিয়ে আসলে বাংলাদেশ অনেক অর্থনৈতিকভাবে অনেক বেশি উপরে আছে এবং অর্থনৈতিক চাকা সচল রাখছে যেই খাত, সেই খাত যদি আসলে এরকম সংকট বাড়তে থাকে দিনের পর দিন, তাহলে আসলে বাংলাদেশের করণীয় কি, বা আমাদের আসলে কিছু করণীয় আছে কিনা এই পোশাক খাতের সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে? দেখুন, আমি আপনাকে প্রথম একটি অর্থনৈতিক ডাটা বলি। সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এবং আপনার রপ্তানি উন্নয়ন ব্যুরো ডাটা। সেটি হচ্ছে যে তারা আপনি দেখবেন যে 2024-25 অর্থ বছরে 39.35 বিলিয়ন মার্কিন ডলার মানে এই পোশাক খাত থেকে রপ্তানি আয় করেছে বাংলাদেশ। তো তার মানে রপ্তানি আয় কিন্তু, এবং 2025-26 অর্থ বছরে, এবং আপনি দেখবেন যে এটি কিন্তু আরো অনেক ভালো দিকেই যাবে, এটি আমাদের বিশ্বাস। এবং সেই রকম তথ্যই আমাদেরকে মানে আমরা যেটি বাংলাদেশ ব্যাংক এবং ইপিবি সূত্রে যেটি পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটি, সেটি হচ্ছে যে তৈরি পোশাক খাতের যে সংকট, সংকট তো অবশ্যই রয়েছে। এই সংকট মোকাবেলায় তো যেমন এই সংকট যারা তৈরি করেছেন, এখন গার্মেন্টস গত গত 15 বছরে এই গার্মেন্টস শিল্পে যাদের বিনিয়োগ ছিল তারা তো আওয়ামী পন্থী ছিল। এই আওয়ামী পন্থীরা এখন গার্মেন্টস ফেলে চলে গেছে, এবং তাদের কারণে 57টি, শুধু আওয়ামী পন্থী, যাদের কারণে 57টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আবার চালু রয়েছে এরকম প্রায় আপনার
30% গার্মেন্টস এর মালিক হচ্ছে আওয়ামী লীগ, যারা বিদেশে অবস্থান করছে, এখানে তাদের দেশের লোকগুলো তাদের নানা ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে তারা এটি চালাচ্ছে। তো ফলে আপনার গার্মেন্টস সেক্টরে এখন বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে না আসা যায় তাহলে পরে এই সংকট ঘনীভূত হবে। এখন এই সংকট কাটিয়ে ওঠার অন্যতম উপায় হচ্ছে আপনাকে আপনাকে যে যারা বিনিয়োগ করবে তাদেরকে আপনার বিনিয়োগের যে ঋণ, যেটি আপনার সুদের হার, সেটি কমাতে হবে। তারপরে হচ্ছে আপনার এলসি ওপেন করার ক্ষেত্রে যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো নিরসন করতে হবে। একটি সম্ভাবনার কথাও কিন্তু বলেছে। দেখেন আপনার এই যে আপনার যে শুল্ক রাজনীতি নিয়ে, আমেরিকান যে শুল্ক রাজনীতি, বাংলাদেশ তো হচ্ছে গার্মেন্টস সেক্টরে দ্বিতীয় অবস্থানে রয়েছে রপ্তানির দিক থেকে, এবং প্রথম অবস্থানে রয়েছে চীন। তো চীনের উপরে যেহেতু মানে অস্বাভাবিক শুল্ক মানে আমেরিকা আরোপ করেছে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু একটি চমৎকার একটি সুযোগও রয়েছে। মানে আপনার প্রত্যেক হতাশার মধ্যে কিছু আশার আলো দেখা যায়। আমরা মনে করি যে বাংলাদেশের যারা রপ্তানি পোশাক শিল্পের মালিকরা এবং উদ্যোক্তারা, তারা যদি এই সুযোগটি নিতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করি যে এই সেক্টর থেকে আমাদের রপ্তানি আয়ের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। জি, একটি আলোচনা দিয়ে আজকে শেষ করতে চাই। বণিক বার্তা একটি শিরোনাম করেছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা, এবং আমরা প্রায় সময় দেখি নার্স এবং চিকিৎসকদের মধ্যে এটি নিয়ে চরম অসন্তোষ রয়েছে। যদিও সবার ক্ষেত্রে এই বিষয়টি একরকম না, কারণ আমরা জানি যে একটা শ্রেণীর চিকিৎসক তারা কিন্তু বেশ ভালো টাকা কামান। তো সেই ক্ষেত্রে যারা আসলে কম বেতন পাচ্ছেন, যে চিকিৎসক এবং নার্সরা, তারা আসলে কেন কম বেতন পাচ্ছেন এবং এটি নিয়ে সরকার কেন কাজ করছে না? দেখুন, প্রথমত আমার যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে ডাক্তারদের ভিতরে যারা একেবারে উপরের লেভেলে আছে, অর্থাৎ হলো এফসিপিএস কিংবা এমডি কিংবা এমএস করা যেসব ডাক্তার যারা রয়েছেন, এবং বয়সের দিক থেকে তারা অনেক মানে একেবারে প্রবীণ, কিংবা ধরুন 50+ এরকম, এইসব ডাক্তাররা সরকারি চাকরি করছে এবং সরকারি চাকরির পিছনে তারা মনে করেন প্রাইভেট প্র্যাকটিস করছে, এবং তারা 2000 থেকে 3000 টাকা পর্যন্ত মানে ফি নিয়ে তারা রোগী দেখেন। আর যারা এই যে ইন্টার্নে, যে বিশেষ করে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে এবং সরকারি হাসপাতালেরও চাকরির বেতনের পরিমাণ খুবই কম ডাক্তারের, তারপরও বিশেষ করে বেসরকারি হাসপাতাল যেহেতু আমাদের দেশে বেশি, দেখেন আপনি ইন্টার্নে পাশ করে একটা ডাক্তার, এবং ইন্টার্নি ডাক্তাররা 10,000 টাকা বেতনে তারা 1 বছর চাকরি করে। আপনি বলেন 10,000 টাকা বেতনে একজন ডাক্তার 5 বছর বা 6 বছর লাগে তার ডাক্তারি পাশ করতে, তারপরে 1 বছর উনি ইন্টার্নি করেন। ইন্টার্নি করলে পরে এই 10,000 টাকা বেতন দিয়ে একজন ইন্টার্নি ডাক্তারের কি হয়? তারপরে যখন ইন্টার্নি উনি পাশ করলেন, তখন একজন ডাক্তার, সবার তো সরকারি হাসপাতালে চাকরি হয় না, তো বেসরকারি হাসপাতালে চাকরি হলে তখন আপনাকে কি করে 15 থেকে 16,000 টাকা বেতন নিয়ে একজন ডাক্তার চাকরি করে। এবং এটা যে কি অমানবিক, আমার কাছে ডাক্তারদের পেশাটার চাইতে গার্মেন্ট সেক্টরে আপনার যে এই যে আপনার যে শ্রমিক যারা আছেন এইসব শ্রমিকরা অনেক ভালো বেতন পান এবং তাদের সুযোগ সুবিধাও অনেক বেশি, ডাক্তারদের তুলনায় অনেক বেশি। হ্যাঁ, এবং ডাক্তারদের সাথে যে ডাক্তারদের যারা উচ্চ পর্যায়ে আছে তারাই এই বৈষম্যগুলো সৃষ্টি করে রাখেন। আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে একটি কার্যকর একটি উদ্যোগ নিতে হবে। আপনি দেখবেন যে ভারতে একজন ডাক্তার বছরে যেখানে 9 লক্ষ টাকা বেতন পায়, সেখানে বাংলাদেশের একজন ডাক্তার বছরে বেতন পায় 3 লক্ষ টাকা। আপনি দেখবেন যে পাকিস্তানে একজন ডাক্তার বছরে যেখানে 7 থেকে 8 লক্ষ টাকা বেতন পায়, বাংলাদেশে সেখানে একজন ডাক্তার বেতন পাচ্ছে 3 লক্ষ টাকা। ইভেন আপনি যদি নেপালে যান, নেপালও দেখবেন যে একজন ডাক্তার বেতন পাচ্ছে 6 থেকে 7 লক্ষ টাকা, বাংলাদেশে 3 লক্ষ টাকা। ফলে এই শ্রম বৈষম্য কোনোভাবেই চলতে পারে না। বাংলাদেশে আমরা যখন লেখাপড়া করতাম, তখন বলতো কি যে বাবা মায়ের যে মেধাবী ছেলেটা, তাকে বলতো যে তুমি ডাক্তার হও অথবা তুমি ইঞ্জিনিয়ার হও। কিন্তু একজন ডাক্তার, উনি যখন এই তার শ্রম মেধাটাকে কাজে লেগে যখন আপনার মানে পড়া শেষ করে 15,000 যখন আসবে 15,000 টাকা বেতনে চাকরি করতে হয়, তখন সে কি আসলে সে কিভাবে রুগী দেখবে আর কিভাবে সে তার সংসার চালাবে? এই হাস্যস্কর বেতন থেকে
অবশ্যই সরকারকে বের হয়ে আসতে হবে, এবং ডাক্তাররা যদি এই বৈষম্য দূর করতে না পারে তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। এবং এই ডাক্তার অনেকেই তো আবার এরকমও অভিযোগ করেন যে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় সরকারি হাসপাতালে, যে বিশেষ করে ডাক্তাররা, তারা সরকারি হাসপাতালের রোগীগুলোকে আসলে দেখেন না সেভাবে, এরকম অভিযোগও রয়েছে। এবং তারা বলছেন যে ডাক্তাররা অসৎ উপায় অবলম্বন করেও অনেক সময় টাকা বেশি কামাচ্ছেন। তো সেই অভিযোগও তো আসলে অনেক ডাক্তারদের প্রতি ক্ষেত্রে রয়েছে। এবং এই অভিযোগ আপনি যেমনটি বললেন, এই অভিযোগগুলো হয় সাধারণত সহকারী অধ্যাপক, অধ্যাপক কিংবা আপনার ডিপার্টমেন্টাল হেড, এদের ক্ষেত্রে। কিন্তু অন্যরা যারা আপনার পাশ করে, যারা মানে আপনি যাদের কথা বলছেন, যে যারা বেসরকারি হাসপাতালগুলোতে চাকরি করে, তাদের তো আসলে রোগী দেখার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে মনে করি যে একটা অংশ, মোট ডাক্তারের 2 থেকে 5% অংশ এই সুবিধাটা পাচ্ছে। বাকি 95% ডাক্তার একেবারে মানবিক জীবন যাপন করছে। এটা বলার মতো না এবং ভাষায় প্রকাশ করার মতো না। এরা শুধু নামে ডাক্তার, আর কি ডাক্তার কিন্তু ওই সাদা একটা অ্যাপ্রন গায়ে চাপাইতে পারে। যে সম্মানই তাদেরকে দেওয়ার কথা সেই সম্মানটুকু তারা পান না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে এই ধরনের যে সমস্যাগুলো আসলে বাংলাদেশ দেশে যে বিভিন্ন পেশাজীবীরা ফেস করছেন সেগুলো নিয়ে সরকার কাজ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়গুলো তুলে আনার জন্য। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টায় প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।